হ্যালো স্টুডেন্টস, এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমরা তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া পড়ছিলাম। এবং প্রিভিয়াস ক্লাসে আমরা একদম ভীষণ ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে জারণ বিজারণ, সেটা আমরা স্টার্ট করেছিলাম। আজকে আমাদের যেহেতু ওই জারণ বিজারণের বেশ কিছু জায়গা পড়ে রয়েছে, গুরুত্বপূর্ণ অনেক জায়গা যেখান থেকে আমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষায় প্রশ্ন আসে, সেগুলো আমরা আলোচনা করব। এবং জারণ বিজারণ থেকে সরাসরি কোন কোন প্রশ্নগুলো আসে বা ঘুরিয়ে আমাদের কোন কোন প্রশ্নগুলো বিভিন্ন স্কুলে করা হয়, সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। এবং প্রত্যেকটা কনসেপ্ট অন্যান্য দিনের ক্লাসের মতো আজকেও আমরা একদম জলের মতো সহজ করে ভেঙে ভেঙে এক্সপ্লেন করব। ওকে, যারা আগের ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নিও। শুধুমাত্র তোমাদের জন্য আমি একটু জাস্ট রিক্যাপ দিয়ে দিচ্ছি আমরা আগের ক্লাসে কী কী দেখে নিয়েছিলাম। সেটা হচ্ছে যে জারণ বা অক্সিডেশন আমরা পড়েছিলাম। সেখানে আমরা বুঝেছিলাম যে জারণ বা অক্সিডেশন নানা রকমভাবে হতে পারে। এখন পর্যন্ত আমরা যা যা শিখেছি, সেখানে হচ্ছে ফার্স্ট কন্ডিশন অক্সিজেন যুক্ত হতে পারে। যদি কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে জারণ হয়। যেমন কপারের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কিউপ্রিক অক্সাইড বা কপার অক্সাইড তৈরি হচ্ছিল, এখানে সরাসরি অক্সিজেন যুক্ত হচ্ছে কপারের সঙ্গে, তার জন্য কপারের জারণ হচ্ছে। বা কার্বন মনোক্সাইডের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, এখানেও কার্বন মনোক্সাইডের সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে, তার জন্য জারণ হচ্ছে। এরকম আমরা বিক্রিয়া পড়েছিলাম। আবার আমরা পড়েছিলাম যে শুধুমাত্র অক্সিজেন নয়, অক্সিজেন ছাড়াও কিন্তু জারণ ঘটতে পারে। তোমার যদি প্রশ্ন বলে যে অক্সিজেন ছাড়া কি জারণ সম্ভব, একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও, তখন তোমরা লিখবে যে হ্যাঁ, অক্সিজেন ছাড়া জারণ বিক্রিয়া সম্ভব। আমরা জানি অক্সিজেন ছাড়া কিছু তড়িৎ ঋণাত্মক মৌল যেমন ক্লোরিন যদি যুক্ত হয়, তবুও সেক্ষেত্রে সেটাকে জারণ বিক্রিয়া বলা হয়। ক্লোরিন একটি তড়িৎ ঋণাত্মক মৌল। যেমন আয়রনের সঙ্গে বা লোহার সঙ্গে যখন ক্লোরিনের বিক্রিয়া হচ্ছে, তখন এখানে ক্লোরিন যোগ হচ্ছে, সেটাকে আমরা বলছিলাম যে জারণ বিক্রিয়া। এবং এখানে ফেরিক ক্লোরাইড তৈরি হচ্ছিল। H2S, যার গন্ধ হচ্ছে পচা ডিমের মতো, সেখানে ক্লোরিন যুক্ত হলে HCl মানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হয় এবং তার সঙ্গে সালফার তৈরি হয়। এরকমভাবে কিন্তু ক্লোরিন যুক্ত হলেও আমাদের জারণ ঘটে। তাহলে অক্সিজেন যুক্ত হলেও জারণ ঘটে, ক্লোরিন যুক্ত হলেও জারণ ঘটে। আর আমরা পড়ছিলাম যে যদি কোনো যৌগ থেকে হাইড্রোজেন ঘটিত কোনো যৌগ থেকে, মানে যার মধ্যে হাইড্রোজেন আছে, সেরকম হাইড্রোজেন ঘটিত কোনো যৌগ থেকে যদি হাইড্রোজেন বেরিয়ে যায়, সেটাকে আমরা জারণ বলি। যেমন H2S থেকে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে সালফার তৈরি হলো, সেটা হচ্ছে জারণ। তাহলে জারণ সম্পর্কে আমরা এগুলো দেখেছিলাম। আর তার ঠিক উল্টো পদ্ধতি হচ্ছে বিজারণ, বা যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি রিডাকশন। কেমন, রিডাকশানে কী হবে, তার উল্টো জিনিসগুলো ঘটবে। অক্সিজেন বেরিয়ে যাবে, অক্সিজেন বেরিয়ে যাবে মানে সেটা হচ্ছে বিজারণ। অক্সিজেন যোগ হলে জারণ, অক্সিজেন বেরিয়ে গেলে বিজারণ। কিউপ্রিক অক্সাইড থেকে বেরিয়ে গেল, নিয়ে অক্সিজেন বেরিয়ে গেল, কপার তৈরি হলো, তাই না? তাহলে সেটা হচ্ছে বিজারণ। কেমন, হাইড্রোজেন যদি বেরিয়ে যায় তাহলে সেটা জারণ, তাহলে তার উল্টো, জারণের উল্টো বিজারণ। তাহলে হাইড্রোজেন যুক্ত হওয়া হচ্ছে বিজারণ। যেমন এখানে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি হচ্ছে। কেমন, তাহলে এটা হচ্ছে বিজারণের উদাহরণ। এছাড়াও আমরা দেখছিলাম ক্লোরিন যুক্ত হলে জারণ, তাহলে ক্লোরিন বেরিয়ে যাওয়া বা ক্লোরিন অপসারণ হওয়া বিজারণ। যেখানে এখানে দেখো ফেরিক ক্লোরাইড, এখানে 3টে করে ক্লোরিন আছে, আয়রনের সঙ্গে 3টে করে ক্লোরিন, কিন্তু পরে ফেরাস ক্লোরাইড তৈরি হলো, মানে একটা করে ক্লোরিন কমে গেল, তাহলে সেটা হচ্ছে বিজারণ, মানে একটা ক্লোরিন বেরিয়ে গেছে। ওকে, এরকমভাবে আমরা দেখেছিলাম। এবং প্রত্যেকটা আমরা বেশ কিছু, দেখো পেজ নাম্বার আমাদের 94, 94 পাতায় এই যে ছকটা দেওয়া ছিল বইয়ের মধ্যে, তোমরা পাশে অবশ্যই বইটা খুলে রাখবে। কেমন, 94 পাতায় আমাদের এখানে এই যে ছকটা ছিল, কোনটাতে জারণ হয়েছে কোনটাতে বিজারণ হয়েছে, সেটা আমরা দেখেছিলাম। এবার দেখো এখানে আমরা আজকে শুরু করব যেটা, সেটা হচ্ছে জারক এবং বিজারক পদার্থ। ওকে, জারক বিজারক পদার্থ দেখবো, তারপরে এখানে আমাদের বিক্রিয়া আছে। আচ্ছা, তোমরা অবশ্যই পাশে বইটা খুলে রাখো, আমি পরপর তোমাদের দেখো এই জিনিসগুলো আলোচনা করছি তোমাদের সঙ্গে। কেমন, আমি প্রথমত যেটা দেখব সেটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্টটা তোমাদের সঙ্গে আলোচনা করব। এই যে, তাহলে আজকে আমরা শুরু করছি এখান থেকে শুরু করছি। ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে জারক দ্রব্য বা অক্সিডাইজিং এজেন্ট বা জারক পদার্থ বলতে পারি। কেমন, যে সকল পদার্থগুলো অন্যকে জারিত করে, জারক মানে অন্যকে জারিত করবে, কেমন, তার জন্যই তার নাম হচ্ছে জারক পদার্থ। কিন্তু তাদের নিজেদের কিন্তু কি ঘটবে, বিজারণ ঘটবে। তাহলে জারক দ্রব্য মানে, আমরা এখনো দেখো অনেকে হয়তো যারা চ্যাপ্টারটা কমপ্লিট করে দিয়েছো, তারা হয়তো ইলেকট্রন গ্রহণ বর্জন এই সমস্ত রেসপেক্টে জারক বিজারকগুলো বলো, যে এই যে সমস্ত পদার্থগুলো ইলেকট্রন গ্রহণ করে নিয়ে অন্যকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হয়, তাকে জারক পদার্থ বলে। সেগুলো আমরা এখনো পর্যন্ত যাইনি, ইলেকট্রনের কনসেপ্ট এখনো পর্যন্ত আমরা আসিনি। আমরা সিম্পল ভাষাতে বুঝবো যেটা, যে জারক দ্রব্য কি করবে, জারক দ্রব্য অন্যকে জারিত করবে,
অন্যকে জারিত করে। কেমন? অন্যকে জারিত করে, কিন্তু নিজে নিজে কি হবে? কিন্তু নিজে বিজারিত হয়। সিম্পল ভাষায় নিজে বিজারিত হবে, নিজে উল্টোটা হবে। যেহেতু জারণ বিজারণ একসঙ্গে ঘটে, তাহলে একটা জারণ হলে আর একটা বিজারণ হবে। ধরো আমি কথার কথা বলছি, আমি বিক্রিয়া না লিখে একদম বোঝানোর জন্য তোমাদের সুবিধার্থে লিখছি, হয়তো এ আর বি বিক্রিয়া করে সি আর ডি তৈরি হলো। কেমন? নিয়ে এটা হয়তো জারণ ঘটেছে, এটা জারিত হয়ে সি তৈরি হয়েছে। ধরো এটা জারণ, আমি তোমাদের বোঝানোর জন্য করছি। তাহলে এ থেকে সি হলো, এ জারিত হয়ে সি তৈরি হয়েছে, আর বি বিজারিত হয়েছে। কেমন? নিয়ে ডি তৈরি হয়েছে। তাহলে এখানে বি হচ্ছে বিজারণ। এবার দেখো, তাহলে এখানে এই বিক্রিয়াটাতে আমরা জারক কাকে বলবো, জারক কাকে বলবো এখানে, এবং বিজারক কাকে বলবো। কেমন? কেমন? এটা একটু ভেবে তোমরা রাখো, তারপর আমি আনসারটা দিচ্ছি। ওকে, জারক দ্রব্য হলো। এবার আমরা এখানে বিজারক দ্রব্য হিসাবে দেখব। বিজারক দ্রব্য এখনো কিন্তু কমপ্লিট হয়নি। কেমন? বিজারক দ্রব্য, বিজারক দ্রব্য কাকে বলা হয়? বিজারক দ্রব্য হচ্ছে জারকের ঠিক উল্টো। তাহলে কি করবে? অন্যকে বিজারিত করবে, তার জন্যই তো বিজারক। অন্যকে বিজারিত করতে পারে, অন্যের বিজারণ ঘটায়। কেমন? অন্যকে কি করে? বিজারিত করে। অন্যকে বিজারিত করে, কিন্তু কি হবে? নিজে উল্টো হবে, মানে নিজে জারিত হয়। তাহলে নিজে জারণ হবে কিন্তু অন্যকে বিজারিত করবে। এবার খেয়াল করো, এখানে এ এর জারণ হচ্ছে, এখানে বিক্রিয়ক কারা কারা? তোমরা যারা রেগুলার ক্লাস ফলো করো, আমি প্রত্যেকটা কনসেপ্ট, কোনো জিনিস কিন্তু বাদ দিই না। তোমাদের টেক্সটের সিলেবাস যা রয়েছে তার পাশাপাশি তোমাদের প্রশ্নবিচিত্রা, প্রশ্ন প্রস্তুতি, যে কোনো বই তোমরা ফলো করো, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আসে বা তোমাদের বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রে যেগুলো প্রশ্ন আমরা দেখি বরাবর, বিগত বছরগুলোতে আমরা যেগুলো দেখেছি, সেই সমস্ত টাইপের জায়গাগুলো, প্রশ্নগুলো, কনসেপ্টগুলো সবগুলো কিন্তু আমি আমার ক্লাসে কভার করি। ওকে, সেখানে আমি বলেছিলাম যে যারা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাদের বলা হয় বিক্রিয়ক। যেমন এই বিক্রিয়াটাতে আমরা দেখতে পাচ্ছি এ আর বি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে, তার জন্য এ আর বিকে বলা হয় বিক্রিয়ক। আর বিক্রিয়া যারা উৎপন্ন হয় তাদেরকে বলবো বিক্রিয়াজাত পদার্থ। এখানে সি আর ডি বিক্রিয়াজাত পদার্থ। ওকে, তাহলে বিক্রিয়া অংশগ্রহণ কারা কারা করছে? এ আর বি। এবার এখানে দেখো, এ এর জারণ হচ্ছে, এ জারিত হয়ে সি উৎপন্ন করছে। তাহলে এ জারিত হচ্ছে, কিন্তু একে কে জারিত করেছে? একে কে জারিত করেছে? এ আর বি ছাড়া তো আর কেউ নেই। তাহলে এর যে জারণটা হলো সেটা কে ঘটালো? বি ঘটালো। তাহলে বি এখানে হয়ে যাবে জারক, কারণ বি কি করেছে? বি এ কে সিতে জারিত করেছে, অথচ বি নিজের দেখো বিজারণ হয়েছে। সেটাই তো জারণ, সেটাই তো জারক দ্রব্য, তাই না? যে অন্যকে জারিত করবে কিন্তু নিজে বিজারিত হবে, তাহলে সেটা জারক। আর বিজারক কি বললাম? বিজারক মানে যে অন্যকে বিজারিত করবে কিন্তু নিজে জারিত হয়। তাহলে বিজারণ খুঁজবো আমরা। বিজারণ কোনটা হয়েছে? বিটা ডিতে বিজারিত হয়েছে, বি বিজারিত হয়ে ডি তৈরি করেছে। তাহলে এই বিটাকে কে বিজারিত করেছে? এ বিকে বিজারিত করেছে। এ কি করেছে? বিকে বিজারিত করে ডিতে পরিণত করেছে। তাহলে বির যে বিজারণ হলো কে ঘটালো? এ ঘটালো। আর এর নিজের কি হয়েছে? জারণ হয়েছে। তাহলে যা অন্যকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয়, সে সমস্ত পদার্থগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো বিজারক পদার্থ। ওকে, বা বিজারক দ্রব্য আমরা এটা কিন্তু এখান থেকে বলতে পারি। ওকে, এবার জারক দ্রব্যের আমরা অ্যাজ ফর এক্সাম্পল অনেক কিছু নিতে পারি। আমরা প্রথমেই জানি যে অক্সিজেন অন্যকে জারিত করে, তাহলে অক্সিজেন O2 বলতে পারবো। বা ক্লোরিন আমরা এক্সাম্পল দেখেছি, ক্লোরিন হতে পারে। কেমন? ক্লোরিন হতে পারে। বা এখানে আমরা দেখো এখানে এগুলোর মধ্যে, আচ্ছা এখানে আমরা আর কি করতে পারবো? এখানে যে তীব্র অ্যাসিডগুলো দেখতে পাবো সেগুলো কিন্তু জারক হয়। যেমন নাইট্রিক অ্যাসিড HNO3, H2SO4, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এগুলো হচ্ছে জারক দ্রব্য। এগুলো অন্যকে কি করতে পারে? অন্যকে কিন্তু জারিত করতে পারে। ওকে, আর বিজারক দ্রব্য আমরা কি লিখবো? বিজারক দ্রব্য মানে যা অন্যকে বিজারিত করতে পারে। যেমন হাইড্রোজেন হচ্ছে বিজারক দ্রব্য। কেমন? এছাড়া আমরা কার্বন মনোক্সাইড দেখতে পাবো বিজারক, যা অন্যকে বিজারিত করে। H2S এখানে বিজারক দ্রব্য হিসেবে কাজ করছে, তাহলে H2S তোমরা লিখতে পারবে। কেমন? H2S মানে হাইড্রোজেন সালফাইডকে তোমরা লিখতে পারো। ওকে, এরকমভাবে তোমরা লিখতে পারো। বা একটা উইক অ্যাসিড লিখলাম, হাইড্রোব্রোমিক অ্যাসিড, সেটা বিজারক দ্রব্য হিসেবে কাজ করে। তাহলে জারক এবং বিজারক দ্রব্যের অনেক সময় আমাদের সংজ্ঞা জিজ্ঞাসা করে, উদাহরণ জিজ্ঞাসা করে। কেমন? সেগুলো তোমরা করবে। জারক দ্রব্য কাকে বলে? উদাহরণ দাও। বা বিজারক দ্রব্য কাকে বলে? উদাহরণ দাও।
দেখলাম আমরা। এবার এখানে দেখো আমাদের এখানে একটা পরীক্ষা দিয়েছে, এখানে একটা পাত্র নিয়েছে, একটা বিকার নিয়েছে, সেই বিকারের মধ্যে তুতে জলীয় দ্রবণ মানে কপার সালফেট নিয়েছে। কেমন, এখানে কি নিয়েছে, কপার সালফেট নিয়েছে। এই এই এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে রয়েছে আমাদের কপার সালফেট রয়েছে। ওকে, এবং এর মধ্যে 5 অণু জলও থাকে, .5H2 থাকে। যাই হোক, কপার সালফেটে জলীয় দ্রবণ নিয়ে তার মধ্যে চকচকে একটা দেখো এরকম পাত্র, এই পাত্র মানে বিকার নিয়েছে এবং এখানে কপার সালফেটের জলীয় দ্রবণ নিয়েছে এবং একটা পেরেককে কিন্তু এর মধ্যে ডুবিয়ে দিয়েছে। কেমন, একটা পেরেককে ডুবিয়ে দিয়েছে। ধরো আমি পুরোটাই করলাম যেহেতু ঠেকে রয়েছে। ওকে, এবার দেখা যাচ্ছে যে একটা চকচকে লোহার পেরেক ছিল, কিন্তু দেখা গেল এরপরে কি হবে, এই লোহার গায়ে গায়ে একটা আস্তরণ পড়লো। কেমন আস্তরণ পড়লো, লালচে বাদামি এখানে কিন্তু একটা আস্তরণ পড়ে। ওকে, তাহলে এই জিনিসটা কেন ঘটলো, তার কারণ দেখো এখানে বলছে দ্রবণের মধ্যে ছিল কপার কিউপ্রিক আয়ন এবং বিক্রিয়ার আগে, এবং লোহার পেরেকে কি ছিল, আয়রন ছিল বা এফি আয়ন ছিল। মানে এর মধ্যে আমরা কি নিয়েছিলাম, এখানে কপার সালফেট নিয়েছিলাম। তাহলে কপার সালফেট CuSO4 যখন ভেঙে যায়, কেমন, তখন Cu2+ তৈরি হয় এবং তার সঙ্গে SO4 বাই নেগেটিভ তৈরি হয়, কপার আয়ন এবং সালফেট আয়ন তৈরি হয়। কেমন, তাহলে কপার, তার জন্য বলছে যে এখানে দ্রবণে কিন্তু কিউপ্রিক আয়ন মানে Cu2+ আয়ন ছিল এবং এখানে লোহা রয়েছে। তাহলে লোহা মানে তার মধ্যে কি রয়েছে, এফি বা আয়রন রয়েছে। এবার যখন কি হয়, এরপরে মানে যখন আমরা ডুবিয়ে দিচ্ছি পেরেকটা, তখন লোহার উপর একটা আস্তরণ পড়ছে এবং সেটার রং হচ্ছে লালচে বাদামি। তার কারণ কি হচ্ছে, এখানে কিন্তু কপারের মানে ধাতব কপারের একটা আস্তরণ ওই লোহার গায়ে কিন্তু পড়ে। লোহার গায়ে যেটা বা পেরেকের গায়ে যেটা আস্তরণ পড়ছে সেটা আসলে ধাতব কপারের বা তামার একটা আস্তরণ। কেমন, তাহলে এইখানে যখন বিক্রিয়াটা হয় তখন এখানে আমাদের মানে দুই ধরনের বিক্রিয়া হয়, যেখানে একটা জারণ বিক্রিয়া যেখানে ঘটে, তোমরা এখন এটা মনে রাখো যে এখানে যে এফি রয়েছে আয়রন, দেখো এখানে দেওয়া হয়েছে এফি, সেটা Fe2+ আয়নে পরিণত হয়। আসলে কি হয়, এখানে এফি থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পর তৈরি হয়। আমি ইলেকট্রন দিয়ে যখন তোমাদের বোঝাবো তখন দেখবে এই জিনিসটা একদম সহজ লাগবে। তাহলে Fe2+ তৈরি হবে এবং দুটো ইলেকট্রন তৈরি হবে। তুমি এটাকে এরকমভাবেও লিখতে পারো, কেমন, এফি সেটা তৈরি হচ্ছে তখন Fe2+ আর দুটো ইলেকট্রন মানে দুটো মাইনাস, কেমন, দুটো ইলেকট্রন মানে দুটো মাইনাস আর দুটো প্লাস, তাহলে দুটো প্লাস দুটো মাইনাস 0 হয়ে গেল। তাহলে এখানে মাথায় 0 ছিল, মানে একই জিনিস, 0 কিন্তু দেবে না, হ্যাঁ, দেওয়া দরকার নেই। তাহলে এটা Fe2+ এবং এখানে আমাদের তৈরি হচ্ছে দুটো ইলেকট্রন। আর এখানে যেমন জারণ ঘটলো সেরকম বিজারণ বিক্রিয়াও ঘটে। আমি বারবার বলছি জারণ আর বিজারণ কিন্তু একই সঙ্গে ঘটে। আমাদের প্রশ্ন আসবে, আমরা সেটা আলাদাভাবে আলোচনা করব। কপার সালফেট ভেঙে গেছে, নিয়ে Cu2+ তৈরি হয়েছে। তাহলে Cu2+ তৈরি হয়েছে, এমনি সেটা দ্রবণের মধ্যেই, সলিউশনের মধ্যে Cu2+ কিন্তু আছে। এবার সেটা কি করবে, আয়রন যে দুটো ইলেকট্রন ছেড়ে দিল না, এখানে আয়রন যে দুটো ইলেকট্রন ছেড়ে দিল, সেই দুটো ইলেকট্রন কপার নিয়ে নেবে। কপার কি করবে, সেই দুটো ইলেকট্রন নিয়ে নেবে, নিয়ে দেখো দুটো প্লাস দুটো মাইনাস হয়ে যাবে শুধু Cu। এবার এই Cuটা কার গায়ে, লোহার গায়ে কিন্তু জমবে। লোহার কার গায়ে জমবে, পেরেকের গায়ে কি করবে, লালচে বাদামি কি করবে, আস্তরণ তৈরি করবে, লালচে বাদামি আস্তরণ তৈরি করে। ওকে, তো সেটাই কিন্তু আমাদের এখানে আলোচনা করা হয়েছে। কেমন, ওকে, তাহলে এখানে আমরা আরেকটা জিনিস এখানে বুঝতে পারছি, সেটা হচ্ছে যে কোনো মানে যখন আমরা দেখবো যে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে কোনো জিনিস থেকে, তখন সেটাকে আমরা বলবো জারণ। কেমন, লস অফ ইলেকট্রন সেটা হচ্ছে অক্সিডেশন। যদি কোনো জিনিস থেকে ইলেকট্রন বেরিয়ে যায় মানে সেটাকে আমরা বলি তার মধ্যে জারণ হয়েছে। আর কোনো জিনিস যদি ইলেকট্রন গ্রহণ করে তখন আমরা সেটাকে বলবো যে তার বিজারণ হয়েছে। ওকে, এক সেকেন্ড, তাহলে আমাদের এই জায়গাটা হলো। ওকে, এই জায়গাটা হলো। এবার আমি এখানে এক কাজ করছি, ফাইনাল রিয়াকশান, ফাইনাল যে বিক্রিয়াটা ঘটলো এখানে, আসল যে বিক্রিয়াটা ঘটলো সেটা আমরা একবার লিখবো।
এখানে আমরা প্রথমে নিয়েছিলাম লোহার পেরেক বা লোহা, তাহলে সেটা হচ্ছে Fe, এবং তুতের আমরা জলীয় দ্রবণ নিয়েছিলাম মানে হচ্ছে CuSO4 কপার সালফেট নিয়েছিলাম। যখন এখানে বিক্রিয়া ঘটে, এখানে যখন বিক্রিয়া ঘটে তখন আমাদের কি করে, এই সালফেটটাকে কে নিয়ে নেবে, আয়রন নিয়ে নেবে, তাহলে FeSO4 হয়ে যাবে কপার সালফেট, এবং তার সঙ্গে তৈরি হবে Cu। এটা এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়াতে কি হবে, এখানে কপার সালফেট যৌগ আছে, এ কাপল আছে, আর এ আছে সিঙ্গেল অবস্থায়, আয়রন আছে সিঙ্গেল অবস্থায়, তাহলে আয়রন সিঙ্গেল রয়েছে আর এটা কাপল রয়েছে। পরে কি করবে, কপার সালফেট থেকে সালফেটকে আয়রন নিয়ে নেবে, নিয়ে আয়রন নিজে কাপল হয়ে যাবে, আর এতক্ষণ যে কাপল ছিল সেটা সিঙ্গেল হয়ে যাবে। তাহলে কি করলো, কপার সালফেট থেকে কপারকে আলাদা করে দিল বা প্রতিস্থাপিত করে দিল কে, আয়রন, তার জন্য এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, তাহলে যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি আয়রনের সঙ্গে কি হচ্ছে, অক্সিজেন যুক্ত হচ্ছে, মানে কপার আয়রনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে ফেরাস সালফেট তৈরি হচ্ছে, কেমন, বা আয়রনের আমরা কি দেখলাম, এই যে আয়রন কি হয়েছে, এখানে ইলেকট্রন লুজ করেছে, ইলেকট্রন হারিয়ে দিয়েছে, ইলেকট্রন বর্জন করেছে, তার জন্য জারণ। তাহলে আয়রন থেকে ফেরাস সালফেট যেটা তৈরি হলো সেই বিক্রিয়াটা হচ্ছে জারণ। আর এখানে এখানে কি আছে, এই যে এখানে এখানে মাথায়, আয়রনের মাথায় কিছু নেই মানে শূন্য আছে, কেমন, আর এখানে Fe2+ তৈরি হয়েছে, তাহলে শূন্য থেকে 2+, কেমন, প্লাস যদি বেড়ে যায় তাহলে সেটা হচ্ছে জারণ, কেমন। আর এখানে কপার সালফেটে এখানে Cu এটা 2+ হিসাবে আছে, আর এখানে পরে 0, তাহলে কমে গেল, যদি কমে যায় তাহলে সেটা হচ্ছে বিজারণ, কেমন। বা এখানে আমরা দেখতে পাচ্ছি বিজারণে কি হচ্ছে, ইলেকট্রন গ্রহণ করেছে, তার জন্য এটা বিজারণ। তাহলে কোনটা জারণ কোনটা বিজারণ আমরা এই বিক্রিয়াটাতে দেখতে পেলাম। ওকে, এরপরে নেক্সট আমাদের বইয়ের জায়গাগুলো আগে শেষ করি। এখানে তাহলে আমরা দেখলাম যে অপেক্ষাকৃত কম ধনাত্মক আয়ন বা মূলক, যেমন এখানে দেখো Fe2+, সেটা থেকে তৈরি হলো Fe3+ এবং একটা ইলেকট্রন, কেমন, মানে এখানে ইলেকট্রন বেরিয়ে গেছে, আর একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তাই না। তাহলে ইলেকট্রন ত্যাগ যদি করে তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা জারণ বলবো, ইলেকট্রন ত্যাগ করলে সেটাকে আমরা জারণ বলবো। ওকে, তাহলে আমরা এটাকে, যারা এই জায়গাটা বুঝতে পারছো না তাদের জন্য আমি জিনিসটা দেখাচ্ছি। ধরো Fe2+ রয়েছে, এখানে যে বিক্রিয়াটা দিয়েছে এরকম দিয়েছে, তারপরে Fe3+, দুই দিকে কিন্তু ইলেকট্রন বা আধান সমান হতে হবে, এখানে দুটো প্লাস, তাহলে ডান দিকে টোটাল 2+ হতে হবে, এখানে 3টে প্লাস, আর ইলেকট্রন মানে মাইনাস, তাহলে একটা মাইনাস, একটা ইলেকট্রন আছে, তাহলে 3 থেকে 1 মাইনাস করে তাহলে 2+ হয়, তাই না, দুটো প্লাস হয়, এখানে 3টে প্লাস মাইনাস 1, তাহলে 3 - 1 মানে 2, এখানেও 2 ছিল, তাহলে মিলে গেল, তাহলে ইলেকট্রন বেরিয়ে গেছে, কেমন। বা এটাকে তুমি এরকমভাবেও লিখতে পারো, Fe2+, ইলেকট্রনটাকে এইদিকে আনলে মাইনাস হবে, মাইনাস ইলেকট্রন, আর ডান দিকে এটাকে রাখো, তাহলে এই ইলেকট্রনটাকে কি করলাম, আমি এই দিকে নিয়ে চলে আসলাম, তাহলে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে কি, ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে সেটা হচ্ছে জারণ হওয়া। তাহলে আমাদের কি হচ্ছে, ইলেকট্রন অবশ্যই বেরোতে হবে, জারণ হওয়া মানে ইলেকট্রন ত্যাগ করা বা ইলেকট্রন বেরিয়ে যাওয়া। তারপর দেখো এটা হচ্ছে স্ট্যানাম মানে হচ্ছে টিন, কেমন, এটা হচ্ছে স্ট্যানাম, এটা মানে আয়ন রয়েছে, কেমন, টিনের আয়ন রয়েছে, এখানে বলছে যে SN4+ তৈরি হয়েছে, তার সঙ্গে দুটো ইলেকট্রন তৈরি হয়েছে, তার মানে কি, এই দুটো ইলেকট্রন আমি এদিকে নিয়ে এসে যদি করি তাহলে এই SN মানে টিনের যে আয়ন সেটা দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে দুটো ইলেকট্রন ছেড়ে দিলে কি হবে, ইলেকট্রন মানে মাইনাস, তাহলে এখানে -1, দুটো আছে তাহলে দুটো মাইনাস বেরিয়ে গেল, দুটো মাইনাস বেরিয়ে যাওয়া মানে কি, দুটো প্লাস বেড়ে যাওয়া, দুটো মাইনাস কমে গেল মানে দুটো প্লাস বেড়ে যাবে, তাহলে SN এর মাথায় দুটো প্লাস ছিল, আরও দুটো প্লাস বেড়ে যাবে, তাহলে 2 আর 2 হয়ে যাবে 4, বোঝা গেল। এখানে কি ছিল, এখানে দেখো ইলেকট্রন মানে এর মধ্যে দুটো প্লাস আছে, আর একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, মানে একটা মাইনাস আরও কমে যাচ্ছে, মাইনাস দিয়েছে, তাহলে মাইনাস দিয়ে ইলেকট্রন কমে যাচ্ছে, মাইনাস দিয়ে ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ চার্জ কমে যাচ্ছে মানে ঘুরে বলতে গেলে পজিটিভ চার্জ বাড়ছে, প্লাস বাড়ছে, মাইনাস কমে যাওয়া মানে প্লাস বেড়ে যাওয়া, একটা মাইনাস কমেছে মানে একটা প্লাস বাড়বে, তাহলে 2+ ছিল আর একটা প্লাস যোগ হয়ে গেল 3+, তাহলে এখানে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে দুটো যোগ হয়ে যাবে, তাহলে 2 আর 2 হয়ে গেল 4, কেমন, বোঝা গেল। আরেকটা জিনিস দেখো এখানে দিয়েছে আমাদের, এখানে MnO4 2-, ম্যাঙ্গানেট, এটা হচ্ছে ম্যাঙ্গানেট আয়ন,
তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের বইয়ে যেটা দিয়েছে সেটা হচ্ছে MnO4 মাইনাস, এটা হচ্ছে পার ম্যাঙ্গানেট। কেমন? পার ম্যাঙ্গানেট, এগুলোর ব্যবহার তোমরা প্রচুর পাবে যখন আরও উঁচু ক্লাসে পড়বে, দেখবে এই ম্যাঙ্গানেট, পার ম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এই সমস্ত জিনিসগুলো, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এই জিনিসগুলো তোমরা অনেক পাবে। কেমন? পার ম্যাঙ্গানেট, পার ক্রোমেট, এগুলো পাবে। ঠিক আছে, তাহলে ম্যাঙ্গানেট এটা হয়ে গেল। এবার এইটাকে আমরা কিভাবে লিখব? এই MnO4 দুটো মাইনাস আছেই, মানে দুটো এক্সট্রা ইলেকট্রনের মধ্যে আছে, আরও একটা ইলেকট্রন এখানে বেরিয়ে যাবে। এবার দেখো এখানে কি আছে? দুটো মাইনাস আছে, দুটো মাথায় মাইনাস, এদের মধ্যে প্লাস ছিল, এখানে কি ছিল? দুটো প্লাস ছিল, দুটো প্লাস ছিল, নিয়ে দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছিল, দুটো ইলেকট্রন এখানে বেরিয়ে যাচ্ছিল, মানে কি? দুটো ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে দুটো প্লাস হওয়া, ইলেকট্রন বেরিয়ে যাওয়া না মাইনাস কমে যাওয়া না প্লাস বেড়ে যাওয়া, নিয়ে এখানে আমাদের +4 হচ্ছিল। আর এখানে দুটো ইলেকট্রন ছিল, দুটো ইলেকট্রন মানে দুটো মাইনাস আছে, এখানে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে একটা প্লাস বেড়ে যাওয়া, তাহলে -2 +1 হয়ে যাচ্ছে -1, তার জন্য এখানে হবে MnO4 মাইনাস। ওকে, তখন কিন্তু আর প্লাস ইলেকট্রন লিখবে না, যেহেতু এই ইলেকট্রনটাকে আমি এনে এদিকে লিখেছি। কেমন? এবার আমাদের দেখো এখানে বইয়ের মধ্যে যে জিনিসগুলো দেওয়া হয়েছে সেটা একবার দেখে নাও। দেখো প্রথমে এই বিক্রিয়াটা যদি আমরা দেখি, Fe3+ মানে ফেরিক আয়ন যেটা, সেটা ইলেকট্রন গ্রহণ করেছে। আমরা বারবার বলেছি ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ। তাহলে এখানে কি হবে? কি ঘটেছে? বিজারণ হয়েছে, এখানে বিজারণ হয়েছে। ইলেকট্রন গ্রহণ মানেই বিজারণ। এখানে ইলেকট্রন বেরিয়ে গেছে, দেখো ইলেকট্রন বেরিয়ে গেছে মানেই তো ইলেকট্রন তৈরি হয়েছে। তাহলে ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে -1 ছিল এখানে, মাথায় -1, ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে একটা প্লাস যোগ হওয়া, তাহলে -1 + 1 0, তার জন্য মাথায় দেখো আর কিছু নেই মানে 0 আছে। তাহলে ইলেকট্রন এখানে বেরিয়ে গেছে, ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে এটা হচ্ছে জারণ বিক্রিয়া। এখানে ইলেকট্রন যোগ হচ্ছে, ইলেকট্রন কি হচ্ছে? প্লাস আছে, যোগ আছে, দুটো ইলেকট্রন যোগ হয়েছে, তাহলে মানে দুটো ইলেকট্রন যোগ হওয়া মানে দুটো মাইনাস যোগ হওয়া, তাহলে 2+ আর দুটো ইলেকট্রন যোগ হয়েছে মানে দুটো মাইনাস যোগ হয়েছে, তাহলে +2 -2 হয়ে গেল 0, তার জন্য মাথায় কিছু নেই মানে 0 আছে। ইলেকট্রন যোগ হওয়া মানে কি? ইলেকট্রন যোগ হওয়া মানে আমরা দেখলাম বিজারণ ঘটা। আর এখানে ইলেকট্রন বেরিয়ে গেছে, ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। ওকে, এবার দেখো এখানে আমাদের এই যে বিক্রিয়াটা দিয়েছে, এখানে আমাদের বলছে যে তুতে জলীয় দ্রবণে কয়েকটি জিঙ্কের টুকরো নাও। কেমন? জিঙ্ক মানে এখানে আমরা দস্তা বলতে পারি, তাহলে জিঙ্ক বা দস্তার আমরা টুকরো নিয়েছি, এবং সেখানে কিছু টুকরো ফেলে দেওয়ার পর কিছুক্ষণ পরে টুকরোর মানে রূপলি বা ধূসর রঙের কিন্তু একটা আস্তরণ পড়তে দেখা গেল। তাহলে আমরা ফ্রেশ জিঙ্কের টুকরো নিয়েছিলাম, পরে এর উপরে একটা রূপলি বা ধূসর রঙের আস্তরণ পড়ছে। কেন ঘটছে? এখানে জিঙ্ক যেটা আছে সেটা দুটো ইলেকট্রন বর্জন করে Zn2+ তৈরি করে। কেমন? জিঙ্কের আয়ন তৈরি করে। তাহলে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ত্যাগ করেছে, মানে সেটা জারণ। এবার সেই যে দুটো ইলেকট্রন তৈরি হলো, কপার সালফেট কি হয়েছে আমি তোমাকে আগেই বলে দিয়েছি, আগের বিক্রিয়াটাতে যে কপার সালফেট কি হয়, কপার সালফেট Cu2+ আর SO4 আয়নে ভেঙে যায়, যেহেতু জলীয় দ্রবণ। তাহলে Cu2+ আছে, সেই Cu2+ কি করবে? এই জিঙ্কের যে দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে সেই দুটো ও নিয়ে নেবে, তাহলে দুটো প্লাস দুটো মাইনাস হয়ে যাবে শুধু Cu। কেমন? দুটো ইলেকট্রন যোগ করেছে, ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ। এবারে এই যে কপারটা হলো, সেই কপারটা কি করবে? সেই কপারটা জিঙ্কের গায়ে কিন্তু পড়বে, জিঙ্কের একটা জিঙ্কের গায়েই কিন্তু কপারের আস্তরণটা পড়বে। এ কারণেই কিন্তু এটা কেমন হয়েছে? এটা রূপলি বা ধূসর আমরা একটা আস্তরণ দেখতে পাচ্ছি। কেমন? এরপর দেখো এখানে তাহলে আমরা জারণ বিজারণ এই মানে ইলেকট্রনের তত্ত্ব অনুসারেও কিন্তু দেখলাম। কেমন? ইলেকট্রন তত্ত্ব অনুসারেও দেখলাম। আমাদের তো আর এটা নেই, এখানে আমাদের আচ্ছা, ইলেকট্রনের তত্ত্ব অনুসারে জারণ বিজারণ, তাহলে আমরা এখানে একবার কথাটা লিখবো, এখানে একবার কথাটা লিখবো, তাহলে জারণ বিজারণ কি লিখবো আমরা? যে ইলেকট্রন কি ত্যাগ করা, বেরিয়ে যাওয়া, একই জিনিস, বেরিয়ে যাওয়া,
সেটা মানে কি, ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে সেটা হচ্ছে জারণ। আর ইলেকট্রন গ্রহণ করা, ইলেকট্রন যদি কেউ গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করা বা যুক্ত হওয়া, যুক্ত হওয়া মানে সেটা কি, সেটা হচ্ছে বিজারণ। ওকে, তাহলে জারণ এবং বিজারণ, ইলেকট্রনের যে ধারণা, ইলেকট্রন তত্ত্ব অনুসারে জারণ বিজারণের আমরা সংজ্ঞাটা দেখলাম। এবার যদি এখানে ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে যদি জারক বিজারকের সংজ্ঞা দিতে হয়, জারক বিজারক, আমরা একটা বিক্রিয়া নেব, সহজ একটা এখানে আমাদের যদি বিক্রিয়া নিই, কেমন, আচ্ছা এই যে বিক্রিয়াটা নিয়েছে সেই বিক্রিয়াটাই আমি এই বিক্রিয়াটাই নিচে একবার লিখছি, কেমন, তাহলে Fe প্লাস CuSO4 তৈরি হচ্ছিল আমাদের FeSO4 প্লাস Cu, কেমন, তোমরা দেখলে আয়রন যেটা সেটা ফেরাস সালফেটে, এটা হচ্ছে জারণ, এটা কি হচ্ছে জারণ, এবং কপার সালফেট কপারে পরিণত হচ্ছে, সেটা হচ্ছে বিজারণ। এবার জারক বিজারককে যদি ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে বলতে হয়, জারক এবং বিজারক, জারক এবং বিজারক, তাহলে কি হবে, জারক মানে যা অন্যকে জারিত করে, এখানে জারকটা কে, জারক হচ্ছে কপার সালফেট, কপার সালফেট আয়রনকে জারিত করছে, তাই না, এই কপার সালফেটকে আমরা জারক বলছি। কেন জারক বলছি, তার কারণ হচ্ছে এই অন্যকে জারিত করবে কিন্তু নিজে বিজারিত হবে, তার কারণ কপার সালফেট এখানে অ্যাকচুয়ালি হয় কি, এখানে 2+ হিসাবে আছে, 2+, এখানে Cu2+ হিসাবে আছে, আর ডান দিকে কি আছে, ডান দিকে আমার আছে Cu, মানে মাথায় কিছু মানে 0 আছে। তাহলে এখানে কি হয়েছে, দুটো প্লাস, দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, দুটো ইলেকট্রন গ্রহণ করেছে নিয়ে তো Cu তৈরি হয়েছে, তাহলে দুটো ইলেকট্রন গ্রহণ করেছে প্লাস হয়েছে, তাহলে কি হয়েছে, নিজের কি হয়েছে, বিজারণ হয়েছে, নিজের বিজারণ, আর অন্যকে কি করেছে, জারিত করেছে, তার জন্য একে আমরা কি বলছি, জারক বলছি। আর বিজারক মানে অন্যকে বিজারিত করবে, অন্যকে বিজারিত কিন্তু নিজে জারিত হবে, নিজে জারিত হবে। দেখো আয়রনটা Fe কি করে, দুটো ইলেকট্রন ছেড়ে দেয়, দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে কি তৈরি হয়, Fe2+, বা এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, Fe তৈরি হয় কি, Fe2+ প্লাস দুটো ইলেকট্রন তৈরি হয়, দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, যেটা কিনা এই কপার বাইপজিটিভ আয়নটা গ্রহণ করে, তাহলে দুটো ইলেকট্রন এখানে ছেড়ে দিচ্ছে মানে নিজের কি হচ্ছে, নিজের জারণ হচ্ছে কিন্তু অন্যকে বিজারিত করছে, তার জন্য এটা বিজারক। তাহলে ইলেকট্রনের তত্ত্ব অনুসারে জারক বিজারকের সংজ্ঞা তোমরা নিশ্চয়ই দিতে পারবে, যে যেসব পদার্থ ইলেকট্রন গ্রহণ করে অন্যকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হয় তাদের বলা হয় জারক পদার্থ, আর যেসব পদার্থ ইলেকট্রন ত্যাগ করে অন্যকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয় তাদেরকে বলা হয় বিজারক পদার্থ। ওকে, এরপরে এখানে আমাদের দেখো একটা কাঁচের টেস্ট টিউবে সালফিউরিক অ্যাসিডের পাতলা জলীয় দ্রবণ নিয়ে কয়েক টুকরো জিঙ্কের ছিবড়া ওই দ্রবণের মধ্যে ফেলে দিলে কি দেখা যাবে। আমরা যদি মানে বিক্রিয়াটা লিখি, এখানে আমাদের এবার কিন্তু কপার সালফেট দেয়নি, কেমন, কপার সালফেট দেয়নি, এখানে আমাদের এই যে টেস্ট টিউবটা দিয়েছে, এই টেস্ট টিউবের মধ্যে এই যে টেস্ট টিউব রয়েছে আমাদের, কেমন, এই টেস্ট টিউব নিয়ে এই টেস্ট টিউবের মধ্যে বলছে সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ নিয়েছে, কেমন, এখানে আমাদের যে জলীয় দ্রবণটা আছে সেটা কিসের জলীয় দ্রবণ, সেটা H2SO4 সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ নিয়েছে, কেমন, জল মিশে তাকে জলীয় দ্রবণ করা হয়েছে, এবং তার মধ্যে এখানে আমাদের কি রয়েছে, এর মধ্যে কিন্তু আমাদের জিঙ্কের ছিবড়া রয়েছে, জেডেন রয়েছে, জিঙ্ক রয়েছে। তাহলে কি ঘটবে, এখানে যখন বিক্রিয়াটা ঘটে এখানে আমাদের জিঙ্ক আছে, কেমন, জিঙ্ক রয়েছে, আমি বইটা পাশে রাখছি, জিঙ্কের সঙ্গে আমাদের যখন সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হয় H2SO4, এখানেও তাই, এই সালফেটকে কি করবে, মানে জিঙ্ক নিয়ে নেবে, সালফেটকে জিঙ্ক নিয়ে নেবে, তাহলে ZnSO4 এবং H2SO4 থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দেবে কে, জিঙ্ক, তাহলে H2। তাহলে এখানে জিঙ্ক তো এখানে 0 ছিল আর এখানে 2+ তৈরি হয়েছে, তাহলে এইটা হচ্ছে জারণ বিক্রিয়া, এটা হচ্ছে জারণ বিক্রিয়া, কেমন, তার কারণ হচ্ছে যে এখানে এটাকে কেন জারণ বলছি, তার কারণ হচ্ছে যে এখানে জিঙ্ক কি করছে, দুটো ইলেকট্রন বর্জন করছে, জিঙ্ক এখানে Zn2+ তৈরি হচ্ছে এবং দুটো ইলেকট্রন তৈরি করছে, ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তার জন্য এটা হচ্ছে জারণ। আর এখানে হচ্ছে বিজারণ হয়, কেমন,
তাহলে উপরে যেটা হচ্ছে সেটা আমরা এখানে লিখতে পারবো যে এখানে হাইড্রোজেন যেটা থাকে, কেমন, হাইড্রোজেন যেটা থাকে সেটা আমাদের দুটো H+ হয়ে যায়, ভেঙে যায়, এই দুটো ইলেকট্রনটাকে নিয়ে নেয়, কেমন, দুটো ইলেকট্রনটাকে নিয়ে আমাদের এখানে H2 তৈরি হয়। ওকে, তার কারণ এখানে H2SO4 যখন ভেঙে যায় না, তোমাদের কোথায় দেখাবো, H2SO4 আমি একবার এখানে দেখাচ্ছি। H2SO4 যেটা ভেঙে যায়, এই যে 2H+ হলো, কি করে হলো, তোমরা হয়তো অনেকে কনফিউজ হয়ে যেতে পারো যেটা কি করে হলো আসলো। H2SO4 এটা 2H+ তৈরি হয়, দুটো হাইড্রোজেন প্লাস আর SO4 2- তৈরি হয়। এই যে 2H+, সেইটা কেমন, সেটা দুটো ইলেকট্রন কোথা থেকে পায়, এই দুটো ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন তৈরি হয়। তাহলে ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। ওকে, তাহলে এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, তাহলে সেই হাইড্রোজেন গ্যাসটা এরকমভাবে বুদবুদ আকারে কিন্তু কি বেরিয়ে আসে, হাইড্রোজেন গ্যাস কিন্তু বেরিয়ে আসে, সেটাই কিন্তু এখানে উল্লেখ করা আছে। ওকে, তাহলে আমরা জারণ বিজারণ সম্পর্কে জিস্টের আকারে যে জিনিসটা দেখলাম, জারণ বিজারণ কি, জারণ মানে অক্সিজেন বা ক্লোরিন যুক্ত হওয়া, হতে পারে হাইড্রোজেন বেরিয়ে যাওয়া, বা কোনো মৌলের পরমাণু আয়ন বা কোনো মূলক থেকে ইলেকট্রন বেরিয়ে যাওয়া, সেটাও কিন্তু আমাদের কী হবে, জারণ। তাহলে আমরা এখান থেকে এবার একদম বড় করে ভালো রকমভাবে মানে সবগুলো উল্লেখ করে সংজ্ঞা বলতে পারবো যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সাথে অক্সিজেন বা অক্সিজেনের মতো তড়িৎ ঋণাত্মক মৌল যেমন ক্লোরিন যুক্ত হয়, বা কোনো হাইড্রোজেন ঘটিত যৌগ থেকে হাইড্রোজেন বেরিয়ে যায়, বা কোনো মৌলের পরমাণু আয়ন বা কোনো মূলক থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, সেই বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলে। ওকে, আর বিজারণে কি হয়, বিজারণে উল্টো ঘটনাগুলো ঘটবে। তাহলে অক্সিজেন এখানে বেরিয়ে যাবে, হাইড্রোজেন যুক্ত হবে, আর এখানে ইলেকট্রন যুক্ত হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগে হাইড্রোজেন যুক্ত হয় বা কোনো অক্সিজেন ঘটিত যৌগ থেকে অক্সিজেন বা কোনো ক্লোরিন ঘটিত যৌগ থেকে ক্লোরিন বেরিয়ে যায়, বা কোনো মৌলের পরমাণু আয়ন বা মূলকে ইলেকট্রন যুক্ত হয়, সেই বিক্রিয়াকে বিজারণ বিক্রিয়া বলা হয়। ওকে, এবং জারক দ্রব্য কি হয়েছে, জারক দ্রব্য অন্যকে জারিত করে মানে অন্য পদার্থে অক্সিজেন যুক্ত করে বা ক্লোরিন যুক্ত করে, কিন্তু নিজে কি হয়, অক্সিজেন যুক্ত করতে পারে। তাহলে অন্যজনকে যদি অক্সিজেন দেয় বা অন্যজনকে ক্লোরিন দেয়, তাহলে তার জারণ হবে, অন্যজনটা জারণ হয়ে যাবে, বা অন্যজনের থেকে হাইড্রোজেন বের করে দিতে পারে, সেটাও জারণ হবে, কেমন। আর কোনো পরমাণু আয়ন বা মূলক থেকে ইলেকট্রন অপসারণ করবে, অন্য জিনিস থেকে ইলেকট্রন বের করে দেবে, তাহলে অন্যজনের জারণ হবে, আর নিজে সেই ইলেকট্রন গ্রহণ করবে। আর বিজারকে কি হবে, বিজারকগুলো এখানে উল্টোগুলো দেওয়া হয়েছে। ওকে, কেমন, এখানে আমাদের আরও কিছু বিক্রিয়া দেওয়া হয়েছে, সেই বিক্রিয়াগুলো কিন্তু আমরা এখানে দেখব। কেমন, প্রথমে আমাদের এই যে বিক্রিয়াটা দিয়েছে, দেখো এখানে সোডিয়ামের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া, সোডিয়াম হাইড্রাইড তৈরি হয়, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রাইড। কেমন, সোডিয়াম এখানে দুটো ইলেকট্রন সোডিয়াম এখানে কি হচ্ছে, দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, দেখো ইলেকট্রন তৈরি হয়েছে ডান দিকে তীর চিহ্ন দেওয়ার পর, তাহলে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে বা তৈরি হচ্ছে মানে সেটা হচ্ছে জারণ। আর সেই দুটো ইলেকট্রন কে করছে, হাইড্রোজেন গ্রহণ করছে, তাই জন্য হাইড্রোজেন হচ্ছে বিজারণ। তাহলে যার জারণ হয়েছে, এখানে জারণটা কার হলো, সোডিয়ামের, সেটা কে ঘটালো, হাইড্রোজেন ঘটালো, তাই জন্য হাইড্রোজেন হচ্ছে জারক। আর বিজারণ কোনটা, বিজারণ হচ্ছে হাইড্রোজেনের, সেটা কে ঘটাবে, সোডিয়াম ঘটালো। কেমন, তাহলে এটাকে জারণ বিজারণ বিক্রিয়া বলছি, ইলেকট্রন বিনিময় তত্ত্ব অনুসারে আমরা দেখলাম। এবার জিঙ্কের ক্ষেত্রে, জিঙ্কের কি হবে, জিঙ্কটা কি করবে, এই Zn যেটা আছে সেটা আমাদের কি তৈরি করবে, Zn2+ এবং 2 ইলেকট্রন, তাহলে দুটো ইলেকট্রন ছেড়ে দিল। এবার যে ইলেকট্রনটা ছেড়ে দিল, এখানে কপার সালফেটটা Cu2+ ভেঙে যাবে, আর SO4 বাই-নেগেটিভে ভেঙে যাবে, তাহলে Cu2+, এটা আমি বারবার দেখিয়েছি, Cu2+, সে কী করবে, এই দুটো ইলেকট্রন নিয়ে নেবে, নিয়ে নিল, ইলেকট্রন গ্রহণ করা মানে সেটা হচ্ছে বিজারণ, তাহলে কপার বিজারণ ঘটলো। এবার জারক মানে কি, অন্যকে জারিত করে, তাহলে এখানে এই যে জারণটা ঘটলো জিঙ্কে, সে কে ঘটালো, কপার ঘটালো, তাই না, কপার মানে কপার সালফেট ঘটালো, তাহলে CuSO4 যেটা সেটা হচ্ছে জারক এখানে, এবং বিজারণটা ঘটালো কে, কপার সালফেটের যে বিজারণটা হলো সেটা কে ঘটালো, জিঙ্ক ঘটালো, তাই জন্য জিঙ্ক হচ্ছে এখানে কি, বিজারক। তাহলে জিঙ্ক এখানে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে এবং জারিত হচ্ছে, এবং Cu2+ যেটা
সেটা কিন্তু ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। এখানেও ইলেকট্রন বিনিময়ের অনুসারে এটা জারণ বিজারণ বিক্রিয়া। এটা হচ্ছে ফেরাস অক্সাইড এবং কার্বন মনোক্সাইড। ফেরাস অক্সাইড কার্বন মনোক্সাইড বিক্রিয়া করে আয়রন এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এখানে কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড, তাহলে একটা অক্সিজেন থেকে দুটো অক্সিজেন হয়ে গেল, তাহলে অক্সিজেন যুক্ত হলো, তার মানে জারণ। আর এফিও থেকে এফি তৈরি হলো, আয়রন তৈরি হলো, মানে সেটা কি, সেটা হচ্ছে অক্সিজেন বেরিয়ে যাওয়া, মানে বিজারণ। তাহলে এই যে জারণটা হলো সেটা কে ঘটালো, এফিও ঘটালো, তার মানে এটা হচ্ছে জারক আর এটা হচ্ছে বিজারক, অক্সিজেন পরমাণু বিনিময় হিসেবে বললাম। আর লাস্টে যেটা দেওয়া হয়েছে FeSO4 এর সঙ্গে জিঙ্কের বিক্রিয়ায় জিঙ্ক সালফেট এবং আয়রন তৈরি হচ্ছে। এখানে জিঙ্কটা তৈরি হচ্ছে, মানে কি করছে, ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। এখানে যদি না হয় আমি এখানে করে দিচ্ছি Zn কি তৈরি হবে 2+ আর দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, একই রকম ঘটনা। আর এই দুটো ইলেকট্রনকে কে নিয়ে নেবে, এখানে কে নিয়ে নেবে, এটা জিঙ্ক কি করলো, জিঙ্ক তৈরি হলো, এটা জিঙ্ক তৈরি হলো Zn2+। আচ্ছা ঠিক আছে, তাহলে এইখানে আমাদের ফেরাস সালফেটটা ভেঙে যাবে যখন, তখন Fe2+ আর SO4 বাই নেগেটিভ, তাহলে 2+, Fe2+, সেটা এই দুটো ইলেকট্রনটাকে নেবে, কেমন, নিয়ে তৈরি হবে আমার Fe, তাহলে ইলেকট্রন গ্রহণ করলো, কেমন। তাহলে এই যে জারণটা হলো, এই জারণটা কে ঘটালো, এই জারণটা ঘটালো ফেরাস সালফেট, তাই না। তাহলে ফেরাস সালফেটটা হবে এখানে জারক আর জিঙ্কটা হবে বিজারক। তাহলে এটা কেন, কিভাবে ঘটলো, এখানে জিঙ্ক কি করছে, দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে নিজে জারিত হয়, আর সেই দুটো ইলেকট্রন Fe2+ গ্রহণ করে নিজে বিজারিত হয়। তাহলে জারণ বিজারণ আমরা বলতে পারবো। যাদের অসুবিধা হচ্ছে তাদের জন্য আমি জারণ বিজারণটা একবার আমি এখানে লিখে দিচ্ছি, কেমন। দেখো এই যে বিক্রিয়াটা, এই যে প্রথম বিক্রিয়াটা আমি তোমাদের দেখাচ্ছি এখানে বোঝার সুবিধার্থে। পেজ হচ্ছে এটা, পেজ 98। আমি দ্রুত একবার দেখিয়ে দিই তোমাদের। 2Na সোডিয়াম তার সঙ্গে H2 বিক্রিয়ায় তৈরি হচ্ছে 2NaH, কেমন, 2NaH তৈরি হয়েছে। ওকে, তাহলে সোডিয়ামের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হলো, কেমন, সোডিয়ামের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়েছে, নিয়ে সোডিয়াম হাইড্রাইড তৈরি হলো। এখানে আমরা যদি NaHকে ভাঙি, এই NaHকে যদি ভাঙি, তাহলে আমাদের Na+ তৈরি হয় আর H- তৈরি হয়। এই সাধারণত প্লাস হয়, কিন্তু হাইড্রাইড জাতীয় যে যৌগগুলো হয় সেখানে H এর মাথায়, মানে হাইড্রোজেনের মাথায় কিন্তু মাইনাস হয়, এটা ব্যতিক্রম, এটা মনে রাখবে। ওকে, এবার এই যে সোডিয়াম থেকে এখানে সোডিয়াম প্লাস হলো, প্লাস বেড়ে যাওয়া, মনে রাখবে প্লাস বেড়ে যাওয়া মানে জারণ। তাহলে এখানে Na থেকে NaH যেটা তৈরি হলো সেটা হচ্ছে জারণ বিক্রিয়া, সেটা জারণ। আর H+ থেকে হাইড্রোজেন থেকে এখানে হাইড্রোজেনের শূন্য, সেখানে হাইড্রোজেনের মাথায় কি হলো, মাইনাস হয়ে গেল। এটা কি ছিল, 0, এখানে +1 হয়ে গেল। তাহলে 0 থেকে বেড়ে +1 হলো, প্লাস বাড়া মানে জারণ। আর এখানে 0 থেকে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস বেড়ে যাচ্ছে, প্লাস কমা, কেমন, বা মাইনাস বেড়ে যাওয়া, সেটা হচ্ছে বিজারণ। তাহলে উপরেরটা হচ্ছে বিজারণ, কেমন। তাহলে আমি এখানে একবার ছোট করে তোমাদের লিখি জিনিসটা। তাহলে জারণে কি হবে, জারণে হবে প্লাস বাড়বে বা মাইনাস কমবে, একই জিনিস, প্লাস বাড়বে বা মাইনাস কমবে, সেটা হচ্ছে জারণ। আর বিজারণ আমরা কি করে চিনব, বিজারণে কি হবে, বিজারণে প্লাস কমবে বা মাইনাস কি হবে, বাড়বে, মাইনাস বেড়ে যাবে, সেটা হচ্ছে বিজারণ, এটা মনে রাখবে। তাহলে এখানে 0 থেকে +1 হলো, তাহলে প্লাস বাড়বে মানে জারণ। আর 0 থেকে -1 হলো, তাহলে মাইনাস বাড়ছে, এটা মাইনাস বাড়া মানে বিজারণ। ওকে, আর জারক বিজারক তোমরা এখান থেকে করতে পারবে, যেটা বইয়ের মধ্যে দেওয়া হয়েছে সেটা আমি আলাদা করে দেখাচ্ছি না, কেমন। যদি অসুবিধা হয় আরেকটা যখন ক্লাস প্রোভাইড করবো, তোমরা তার আগেই কিন্তু কমেন্টে জানাবে যদি কোনো সমস্যা থাকে, কেমন। ZnSO4 + Cu, এখানে কি হচ্ছে, জিঙ্ক এটা 0 রয়েছে, জিঙ্ক ZnSO4 যখন ভেঙে যায়, এই ZnSO4কে ভাঙলে আমরা কি পাই, Zn2+ আর SO4 2- পাই, মানে এখানে 2+ আছে, এখানে 2+ আছে, আর এখানে 2- আছে, -2, এটা 0, কিছু যখন ফাঁকা থাকে তখন 0 হয়। এখানে কপারের 2+ আছে আর এখানে 2- আছে। তাহলে এখানে
প্লাস বাড়ছে, জিঙ্কের প্লাস বাড়ছে, মানে এখানে জিঙ্কের কি হয়েছে, জারণ। আর এখানে কপারের দেখো 2+ থেকে 0 হয়ে গেল, তাহলে প্লাস কমে গেল, মানে এটা হচ্ছে বিজারণ। কেমন, প্লাস কমে যাওয়া মানে হচ্ছে বিজারণ হয়ে গেল। 3 নাম্বার বিক্রিয়াটা দেখো, আমি এখানে বলছি FeO তার সঙ্গে CO তৈরি হচ্ছে Fe তার সঙ্গে CO2। এখান কার্বন মনোক্সাইড থেকে কার্বন, মানে একটা অক্সিজেন ছিল আর একটা অক্সিজেন যুক্ত হয়ে গেলো, CO ছিল, সেখান থেকে CO2 হলো, অক্সিজেন যুক্ত হওয়া মানে জারণ। তোমরা প্রথমেই দেখেছো এটা, আর আগের দিনের ক্লাসে আমি বেশি ভালো করে তোমাদের বুঝিয়ে দিয়েছি। আর এখানে অক্সিজেন বেরিয়ে গেছে FeO থেকে Fe, তার মানে সেটা হচ্ছে বিজারণ, অক্সিজেন বেরিয়ে যাওয়া মানে বিজারণ। আর 4 নম্বর যে বিক্রিয়াটা সেটা হচ্ছে আমাদের FeSO4 ফেরাস সালফেটের সঙ্গে জিঙ্কের বিক্রিয়া, এটা প্রতিস্থাপন বিক্রিয়া। জিঙ্ক কী করে, ফেরাস সালফেট থেকে কী করবে, আয়রনকে আলাদা করে দেবে এবং সালফেটকে নিজে নিয়ে নেবে, এইটা। তাহলে FeSO4 এখানে ফেরাস সালফেট ভেঙে যায়, ফেরাস সালফেটটা যখন ভেঙে যায়, কেমন, আমি এখানে তোমাদের এই জায়গাটাতে দেখাচ্ছি, FeSO4 ফেরাস সালফেট ভেঙে যায় Fe2+ আর SO4 2- ভেঙে যায়, কেমন। তাহলে এটা এখানে 2+ আছে, সেখান থেকে Fe এটা 0 হয়ে গেল, আর জিঙ্কের এখানে মাথায় 0, এখানে 2+ আছে, কেমন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক থেকে এখানে যে, মানে 0 থেকে 2+ হলো, প্লাস বাড়লো, মানে এটা হচ্ছে জারণ। আর এখানে 2+ থেকে 0 হলো, মানে প্লাস কমে গেল, সেটা হচ্ছে কি বিক্রিয়া, সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। ওকে, তারপর দেখো এইটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া, সেটা হচ্ছে তোমাকে বলবে যে সেকেন্ড টার্মের জন্য ভালো করে করবে, আমি সাজেশন দেবো, কিন্তু এখন তোমাদের বলে রাখলাম এটা ভালো করে করবে। উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের ওপর হাইড্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটবে, এটা হচ্ছে প্রশ্ন। উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালালে বা চালনা করলে কি ঘটবে, তোমরা লিখবে উত্তপ্ত কালো রঙের কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে বা হাইড্রোজেন গ্যাস পাঠালে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে লালচে বাদামি রঙের কপার উৎপন্ন করবে এবং হাইড্রোজেন নিজে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে জারিত হয়ে বা অক্সিজেন দ্বারা জারিত হয়ে জল উৎপন্ন করবে। তাহলে কিউপ্রিক অক্সাইড, সেখান থেকে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, অক্সিজেন বেরিয়ে যাওয়া মানে হচ্ছে বিজারণ। হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে জল তৈরি হলো, তখন এটা হচ্ছে জারণ বিক্রিয়া। এটা রং কি, এটা হচ্ছে কালো রঙের, কিউপ্রিক অক্সাইডের রং হচ্ছে কালো, ধাতব অক্সাইড এটা একটা। আর যখন কপার উৎপন্ন হবে, কপারের রং, তামার রং কেমন হয়, লালচে লালচে বাদামি। ওকে, এটা। আর যদি জিঙ্ক অক্সাইডের সঙ্গে কোক মানে কার্বন বিক্রিয়া ঘটানো হয়, তাহলে ওই কোকটা কিন্তু বিজারক দ্রব্য হিসেবে কাজ করে, যা অন্যকে বিজারিত করে নিজে জারণ হয়। তাহলে কোক বা কার্বন একটা বিজারক দ্রব্য, কেমন। তাহলে জিঙ্ক অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে গেল মানে বিজারণ, আর কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হলো, নিয়ে কার্বন মনোক্সাইড তৈরি হলো, সেটা হচ্ছে জারণ। তোমাকে প্রশ্ন আসবে যে জারণ বিজারণ তাহলে কি হচ্ছে, একই সঙ্গে ঘটে। জারণ বিজারণ, দেখো এখানে জারণও ঘটলো, এখানে বিজারণও ঘটলো, এখানে দেখো জারণ ঘটলো, এখানে বিজারণ ঘটলো। যে কোনো বিক্রিয়া তুমি উঠিয়ে নাও, দেখো এখানে জারণ বিজারণ একসঙ্গে ঘটেছে, এখানে জারণ এখানে বিজারণ একসঙ্গে ঘটেছে। এটা কি ছিল, এটা বিজারণ ছিল। জারণ বিজারণ সব সময় একই সঙ্গে ঘটে, কেমন, জারণ বিজারণ একই সঙ্গে ঘটে, মানে আমাদের এটা হচ্ছে জারণ বিজারণ। তোমাদের প্রশ্ন আসবে জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া। এটাকে তোমাকে বলবে উদাহরণ সহ দেখাও, উদাহরণ সহ দেখাও। তখন তোমরা এই যে বইয়ের মধ্যে যে দুটো বিক্রিয়া লাস্টের দিকে দেওয়া হয়েছে, এই দুটো বিক্রিয়ার মধ্যে যে কোনো দুটো বিক্রিয়া তোমরা দেখাবে, কেমন, দুটো যে কোনো একটা বিক্রিয়া দেখাবে এবং একটা বিক্রিয়া দেখিয়ে তোমরা এখানে দেখাবে। ধরো তুমি যদি এইটাই দেখাও, প্রথম কার্ডটাই যদি দেখাও, তাহলে তোমরা এখানে লিখবে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় জারণ এবং বিজারণ সব সময় একই সাথে ঘটে বা যুগপৎ ঘটে, কেমন। কোনো রাসায়নিক বিক্রিয়ায়, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটে। যেমন উত্তপ্ত কালো রঙের কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে যদি হাইড্রোজেন গ্যাস চালনা করা হয়, তাহলে সেক্ষেত্রে কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে গিয়ে সেটার বিজারণ ঘটে এবং লালচে বাদামি রঙের কপার উৎপন্ন হয় এবং হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়, অর্থাৎ হাইড্রোজেন জারিত হয়ে জলে পরিণত হয়। এই বিক্রিয়াটা দেখাবে।
এই বিক্রিয়াটা তখন দেখাবে, রাসায়নিক বিক্রিয়া লিখে বিক্রিয়াটা দেখাবে, মানে লিখবে যে এইভাবে সব রকম জারণ বিজারণ বিক্রিয়াগুলো যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যায় যে জারণের সময় যেগুলো জারক পদার্থ অন্যকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হয়, এবং বিজারণ যখন ঘটে তখন বিজারণের সময় বিজারক পদার্থ অন্যকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয়। সুতরাং জারণ এবং বিজারণ প্রক্রিয়া একই সঙ্গে ঘটে। এই প্রশ্নটা কিন্তু ভালো রকমভাবে তোমরা করবে। ওকে, ক্লিয়ার? এরপর দেখো আমাদের এখানে আর কিছু টপিক রয়েছে, এই টপিকটা এবং আমাদের এখানে মোর্চের যে কনসেপ্টটা রয়েছে সেটা নেক্সট ক্লাসে, আর একটা ক্লাসে চ্যাপ্টারটা কমপ্লিট করব। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, যারা প্রথমবার চ্যানেলে এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। কেমন? তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।